চুপ করে আছেন কেন? এটুকুতেই দুর্বল হয়ে গেলেন? চুপ থাকা আমার শক্তি, দুর্বলতা নয় মিস্টার ইমতিয়াজ হক। বাহ, বেশ শক্তি জমাচ্ছেন তাহলে চুপ করে থেকে। চুপ থেকে শক্তি জমাতে হয় না, আমার সেটা সবসময়ই থাকে। একটু আগের লাঠিটা ভুলে গেলেন? চুপ, একদম চুপ। বেশি কথা বলেন আপনি। এর জন্য আমার আপনাকে একদমই পছন্দ নয়। দাঁতে দাঁত চেপে কথাটা বলে গর্জে উঠল ইমতিয়াজ। আমাকে সবার পছন্দ নাও হতে পারে, কারণ সবার তো হাই ভোল্টেজ পছন্দ না। ইমতিয়াজ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বাঁকা হেসে বলল, তেজ আছে বলতে হয়, থাক সমস্যা নেই, তেজ নেভাতে আমার সময় লাগবে না। ইরার চোয়াল শক্ত হয়, কিছুক্ষণ চেয়ে বলে ওঠে, আমাকে এখানে নিয়ে আসার কারণ? কারণটা স্পষ্ট, নির্বাচনের আর বাকি কিছুদিন, আর তুমি তো পুরো দমে কাজ চালিয়ে যাচ্ছ। এত কথা কেন? আসলে কি চান সেটা শুনতে চাই। আমি চাই তুমি প্রত্যাহারপত্র জমা দিবে, ব্যাস এইটুকুই। আর যদি না দিই? চান নিয়ে বেঁচে ফিরতে পারবে না। ইরা গা কাঁপিয়ে হেসে উঠল। সবাই ভরকালো এরকম কাণ্ডে। ইমতিয়াজ ভ্রুকুচকে তাকিয়ে আছে, হাসার কোনো কারণ দেখছে না সে। ইরা মুহূর্তেই হাসি থামিয়ে তেজি গলায় বলল, সিংহের মতো আতঙ্ক সৃষ্টি করুন, নইলে কুকুরও জানে বৃথা ভয় দেখাতে। ইমতিয়াজ রাগী গলায় হান্নানকে বলল, বেলটা দে তো হান্নান। শাড়ি পরা রমণীকে দেখিয়ে দিই আমি শুধু ভয় দেখাই নাকি কাজের কাজও করি? তিলে তিলে শেষ করব তোমাকে এরা। তোমার এই তেজ, এই অহংকার কোনোটাই থাকবে না। তুমি বারবার ভুলে যাও তুমি মেয়ে মানুষ, তুমি থাকবে মোমের মতো, যা সহজেই গলে যায়। কিন্তু তুমি আর তোমার তেজ পুরোটাই লোহার মতো, যা তোমার এই মেয়ে চরিত্রের সাথে যায় না। আমার পথে যা আসে হাসি মুখে তা গ্রহণ করি। আমিও দেখি আপনাকে কত দূর যেতে পারেন। আর আর মনে রাখবেন, শুধু সময় বদলাবে। আজ আপনার, কাল আমার হবে। বেঁচে থাকলে তো। বলি বেল্ট নিয়ে এগিয়ে আসে ইমতিয়াজ। যেই বেল্ট দিয়ে মারতে উদ্যত হবে তখনই এরা পূর্বের থেকে দ্বিগুণ শক্তিতে লাঠি দেয় ইমতিয়াজকে। দলের লোকেরা কিছু বোঝার আগেই খোলা দরজা পেয়ে বাঁধা চেয়ার সহ দৌড়াতে থাকে ইরা। ইমতিয়াজ উঠে চেঁচিয়ে বলে, দাঁড়িয়ে দেখছিস কি, ধর ওকে। এভাবে দৌড়াতে বেশ কষ্ট হচ্ছে ইরার, তাও তার পা থামছে না। চারপাশে অন্ধকার হয়ে আছে, সন্ধ্যা ঘনিয়ে সে কখনোই রাত হয়েছে। ইমতিয়াজের লোকেরা পিছু ছুটছে ইরার। ইরা দৌড়াতে দৌড়াতে দূরে কিছু পরিচিত মুখ দেখে সেখানে ছুটে যায়। ইরাকে চোখের আড়ালে চলে যেতে দেখেই থমথমে মুখ নিয়ে চলে যায় তারা। ইরা তাদের সামনে এসে হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে লাগে। আব্র, ঈশা, অবন্তিকা, ইরাত সহ দলের কিছু লোক ইরাকে দেখছে। এরা নিজেকে সামলে সোজা হয়ে দাঁড়াতে ঈশা এক ছুটে তার বক্ষে ঝাঁপিয়ে পড়ে। এরা দু হাতে বোনকে আগলে রাখে। আব্র তাকিয়ে আছে এরার শ্যামরঙা মুখশ্রীতে, যা ঘামে চিকচিক করছে, চোখটাও মলিন দেখাচ্ছে। ঈশা এবার ফুপিয়ে কেঁদে বলে, তুমি কোথায় চলে গিয়েছিলে জানো? সে কখন থেকে খুঁজছি তোমায়। ইরাত এক টানে ঈশাকে সরিয়ে বলে, তোরা কান্না থামা, দেখিস ইরা ক্লান্ত, সবটা পরে শোনা যাবে, আগে বাসায় যায়। সবাই মাথা নেড়ে গাড়িতে উঠে বসে। এরা ড্রাইভিং সিটে অব্রের পাশে বসলো। ইরা, সুনেরা আর ইতির সাথে বসলো। এখন পেছনে দুটো সিট খালি, সেখানে ইরাত ও অবন্তিকাকে বসতে হবে। ইচ্ছা না থাকা সত্ত্বেও অবন্তিকা উঠে বসলো, একেবারে গুটিসুটি মেরে বসে রইল। ইরাত তীক্ষ্ণ চোখে সবটা দেখে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। তার কাজই যেন হয়ে গেছে দীর্ঘশ্বাস ফেলা। আব্র একবার ড্রাইভিংয়ে মনোযোগ দিচ্ছে, আরেকবার ইরার দিকে তাকাচ্ছে। পপকর্ন নিয়ে ফিরে এসে ইরাকে না দেখে ঈশাকে জিজ্ঞেস করলে বলে ফোন আসে, বাইরের দিকে বের হয়েছে। অব্র কিছুক্ষণ বসে থেকে সেখানে যেয়ে দেখলো ইরা নেই, কিন্তু তার ফোনটা খাসের উপরে পড়ে আছে। তখনই বুঝতে পারে ইরা বিপদে পড়েছে। পরপর গাড়ি নিয়ে বের হয় সবাইকে নিয়ে। ইরাকে শুকনো ঢোক গিলতে দেখে পানির বোতল এগিয়ে দেয় অব্র। ইরা সেটা নিয়ে এক ঢোকে সবটা শেষ করে তৃষ্ণা মেটালো। এতক্ষণ গলা শুকিয়ে কাঠ হয়েছিল। বোতল এগিয়ে দিয়ে ছোট করে হাসলো। অব্র সেই হাসি দেখে অগোছরে হেসে দিল। ইরাত অবন্তিকাকে দেখছে, তার এমন চুপচাপ থাকাটা একদম ভালো লাগছে না ইরাদের কাছে। ওই দিন সন্ধ্যার পর থেকে অবন্তিকা এমন হয়ে গেছে, এখন একটা কথাও বলে না, কিন্তু আগে সারাক্ষণ এটা ওটা বলতো। কিছুক্ষণ থম মেরে বসেই নিয়ে বিনিয়ে বলল, তোমার কি শরীর খারাপ লাগছে অবন্তিকা? শরীরের খবর ঠিকই নিলেন, মনের খবর নিলেন কই? মনে মনে কথাটা বললেও ছোট করে জবাব দিলাম, জি না। তাহলে তুই চুপচাপ। আপনি চান আমি কথা বলি আপনার সাথে? অবন্তিকার ভাঙা কণ্ঠ এবার স্পষ্ট হয়ে উঠল। ইরাত মলিন হেসে বলল, তোমার তো ঠান্ডা গলায় বসে গেছে। আচ্ছা ঠিক আছে, কথা বলো না। অবন্তিকা চেপে রাখলো তার গলায় আটকে যাওয়া কান্না। সে কাউকে দেখাতে চায় না তার দুর্বলতা। এখন নিজেকে শান্ত রাখার সময়।
বাসায় ফিরে কাউকে কিছু না বলেই নিজের রুম আটকে রাখে এরা। সবাই প্রথমে অবাক হলেও এরা ক্লান্ত ভেবে আর কিছুই বলল না। আব্রু আর অবন্তিকা কিছুক্ষণ আগে চলে গেছে। সুবর্ণা বেগমের জোড়াজুড়িতে রাতের খাবার এখানেই খেয়েছে তারা। ঈশা এত ঝামেলার মধ্যে তার মাস্টার মশাইকে মেসেজ দিতে পারেনি, তাই এখন ফোন নিল মেসেজ দেওয়ার জন্য। কিন্তু সে হতবাক হলো ইশতিয়াকের নাম্বার আইডি থেকে কতগুলো মেসেজ ও ফোন দেখে। সে যেই কিছু টাইপ করবে তখন আবার কল আসে। দেরি না করে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে রাশভারী স্বরে বলা কথাটা শুনতে পাই। এতদিন কোথায় ছিলে তুমি? এত মেসেজ দেওয়ার পরেও রিপ্লাই নেই কেন ঈশা? থমথমে নীরবতা বিরাজ করছে রুম দিতে। বাইরে শাসা করে ছুটে যাওয়া গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে, আর মাথার উপরে ঘূর্ণায়মান সিলিং ফ্যানটির ক্যাচক্যাচ আওয়াজ। ইশতিয়াকের কথা শুনে চুপ করে আছে ঈশা। মাস্টার সাহেব তাকে এত ফোন মেসেজ দিয়েছে আর সে রিসিভ করেনি, ভাবতেই অপরাধবোধ জেগে উঠল মনে। ঈশাকে চুপ করে থাকতে দেখে ওপাশ থেকে একটা ভারী দীর্ঘশ্বাস ছাড়ল ইশতিয়াক। তারপর নরম স্বরে বলল, পায়ের ক্ষতস্থানটি ঠিক হয়েছে ঈশা? ঈশার মন অজানা অনুভূতিতে পুলকিত হলো। তার মাস্টার সাহেব তার খবর নিচ্ছে, নিজে ফোন করে, এর থেকে খুশির কিছু তো নেই তার কাছে। আনন্দ মিশ্রিত কণ্ঠে জবাব দিল ঈশা। হ্যাঁ, আমি তো এখন ভালোভাবে হাঁটতে পারি, দৌড়াতে পারি, এমনকি নাচতে। ঈশাকে আর কিছু বলতেই নখ দিয়ে ইশতিয়াক পূর্বের ন্যায় রাশবাড়ি স্বরে বলে, হয়েছে, এত কিছু বলতে বলিনি। কথা শুরু করলে আর থামে না। বলি কি, তোমার মুখ কি ব্যথা করে না? এত কথা কিভাবে বলো? মাঝে মাঝে মন চায় মুখটা সেলাই করে দেই। শেষের কথাটা একটু ঠাট্টার স্বরে বলল ইশতিয়াক, কিন্তু ঈশার মুখটা অপমানে চুপসে গেছে। সে কি এমন বলল যার দরুন এত কথা শুনতে হলো? মনে মনে একটু বকে দিল তার মাস্টার সাহেবকে। ওপাশ থেকে আর কোনো শব্দ না পেয়ে কান থেকে ফোন তুলল ঈশা। সে কি, তাকে না বলেই কল কেটে দিল? ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে ভিডিও কল দিল ঈশা। সাথে সাথে কলটা ধরলো। ওপাশ থেকে সামনে ভেসে উঠলো একটা পিচ্ছি ছোট মেয়ের মুখশ্রী। ঈশার দিকেই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ঈশা এটা বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, কে তুমি পিচ্ছি? ওপাশ থেকে পিচ্ছি মেয়েটা কাটকাট গলায় বলল। আমি পিচ্ছি না, তুমি পিচ্ছি। ঈশা অবাক হলো শুনে, তারপর নিজেও বলল, তুমি পিচ্ছি, আমি না। আমি কি তোমার মতো বিছানায় পটি করি নাকি? যারা বিছানায় পটি করে তারা পিচ্ছি। আপনাকে কে বললো আমি পটি করি? কেউ বলেনি, আমি সব বুঝতে পারি। পরপর এক ছুটে দৌড়াতে দৌড়াতে মেয়েটি বলতে লাগলো, মা, এই মেয়ে কিভাবে জানে আমি বিছানায় পটি করি? ও কি ডাইনি? আমার সব কথা জানে। এবার ঈশা তেজি কণ্ঠে বলল, আমি ডাইনি না, তুমি ডাইনি। মাস্টার সাহেব, এই 5 মিনিটে? সে যেই হোক, তুমি আমাকে ভিডিও কল কেন দিলে কোনো পারমিশন ছাড়া? আপনি রিসিভ কেন করলেন? ঈশার এমন প্রশ্নে বিষম খায় ইশতিয়াক। পরপর নিজেকে সামলে বলল, আচ্ছা রাখছি, আল্লাহ হাফেজ, কালকে কলেজে দেখা হবে। কথাটা শেষ করতেই যোগাযোগ বিচ্ছিন্ন করে ইশতিয়াক ঈশা নিষ্পলক তাকিয়ে আছে ফোনের স্ক্রিনে। কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকি হেসে ঘুমাতে উদ্যত হয়। আজকে তার রাতে ঘুম ভালো হবে। রকচটা মেজাজ নিয়ে বসে আছে ইরা। সামনে বসা কালকে ফোন করে মিথ্যে কথা বলা মেয়েটি। মেয়েটির নাম জুলি। বাসায় মা আর একটা ছোট বোন নিয়ে অভাবে সংসার। ইরার দলে কাজ করতো। ইরা প্রয়োজনীয় সবকিছু দিয়েই সাহায্য করত। কিন্তু বিনিময়ে কি করলো মেয়েটা? বিশ্বাসঘাতকতা। তার সকল কথা যে বলতো ইমতিয়াজ হকের কাছে। কখন কোথায় যাচ্ছে সবকিছু। মেয়েটা তখন থেকে কেঁদে কেটে বলছে সে টাকার লোভে পড়েই সব করেছে, তাকে মাফ করে দিতে। এরা চুপচাপ বসে দেখছিল মেয়েটাকে। এবার উঠে দাঁড়ালো। আজকে সমাবেশ আছে, সেখানেই এখন যাবে। যাওয়ার আগে মেয়েটার উদ্দেশ্যে বলে গেল, বিশ্বাসঘাতককে ক্ষমা আমি করি না। তুমি বাসায় ফিরে যাও, আমি আমার সবটা দিয়ে তোমাকে সাহায্য করব, কিন্তু আমার সাথে কাজ করার আর সুযোগ দেব না। সমাবেশে জনগণের ঊর্ধ্বে কথা বলছে ইরা। আশেপাশের মানুষ তার কথা মনোযোগ দিয়ে শুনছে। কত সুন্দর সাবলীল ব্যবহার তার। এই কথাটি অনেকেই বলাবলি করছে। এরা নিজের বক্তব্য শেষ করেই চলে আসলো। আজকে তার মনটা ফুরফুরে, এতগুলো মানুষের মনে জায়গা করে নিতে পেরেছে। আজকে গুরুত্বপূর্ণ আর কোনো কাজ না থাকায় বাসার দিকে যাচ্ছিল সে। হঠাৎ পরিচিত কণ্ঠ শুনে থেমে দাঁড়ালো। কোথায় যাওয়া হচ্ছে মিস ইরা? আপনি কোথায় যাচ্ছেন মিস্টার অভদ্র? অব্র শুনেও না শোনার ভান ধরে বলল। কি বললেন? শুনলাম না। এরার ফুরফুরে মেজাজ মুহূর্তেই খুরখুরে হয়ে গেল। কপাল কুঁচকে বলল, আজকাল কি কানে কম শুনছেন নাকি? কি করব বলেন তো, আজকাল কানে একটা শব্দই বাজছে, যার জন্য কিছু ভালো মতো শুনতে পাচ্ছি না। ইরা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। আব্র অদ্ভুতভাবে হাসলো। এমন হাসি মনে হয় ইরা প্রথম দেখলো।
অব্র এবার 2 কদম সামনে এগিয়ে এলো। এরা ঠাই সেভাবেই দাঁড়িয়ে থাকলো। অব্র নরম স্বরে বলল, জানেন এই শব্দটা কি? আপনার মুখে বলা আমার নামটা মিস্টার অভ্র। এরা ভ্রুকুচকে তাকালো। এবার অব্র সোজা হয়ে দাঁড়িয়ে প্যান্টের পকেটে 2 হাত রেখে বলল, সো আমাকে ভদ্র অভদ্র না বলে মিস্টার অভ্র বলেই ডাকবেন। আবার সামনে ঝুঁকে বলল। বুঝলেন মিস ইরা? এরা 2 কদম পিছিয়ে বলল, আপনি কি আমাকে ফলো করছেন? একদমই না। তাহলে যেখানেই যাচ্ছি বারবার আমাদের দেখা হচ্ছে কিভাবে? কিভাবে সেটা জানি না, কিন্তু দেখা যে হচ্ছে এটা আমার জন্য মন্দ হচ্ছে না। এরা সরু চোখে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ অব্র হালকা কেশে বলল, চোখ দিয়েই ধূলিসাৎ করছেন আমায় আপনি, আর আমি ধুলোর মধ্যে পড়ে বেঁচে থাকা এক কংক্রিট। বাহ, কবি কবি ভাব, কিন্তু আফসোস একটা, কবি পত্নীর অভাব। অভাবটা দূর করে দিন না, আপনি তো নেত্রী সাহেবা। আমি কিভাবে? আপনি হয়ে যান আমার কবি পত্নী। এরা উত্তরে কিছু না বলে ফোনে টাইম দেখে নিল। কত সময় এখানে নষ্ট করে ফেললো। নীরবতা সম্মতির লক্ষণ। তাহলে আপনি রাজি মিস ইরা? ফালতু কথা বন্ধ করুন, আমি আসি, আপনি থাকেন। হাত দিয়ে রিক্সা থামিয়ে উঠে বসলো ইরা, কিন্তু পাশে কারো উপস্থিতি টের পেয়ে বলল, কি ব্যাপার, আপনি উঠলেন কেন? নামুন। নামবো না চাচা, যান। না যাবেন না, ভালো মতো বলছি, নামুন। দাঁতে দাঁত চেপে কথাটা বলে ইরা। অব্র হামি ছেড়ে বলে, আমি নামবো না, আপনি নামুন। আমি আগে উঠেছি, আমি নামবো কেন? আরে আপনারা কি যাইবেন নাকি আমি যামোগা? কি শুরু লাগাইছেন? রিক্সাওয়ালার কথায় চুপ হয়ে যায় দুজন। হুট তোলে রিক্সাটা চলছে ব্যস্তময় শহরের জীর্ণ রাস্তায়। এরা বিড়বিড় করে অভ্রের 14 গোষ্ঠী উদ্ধার করছে। অভ্র চুপচাপ তাকিয়ে দেখছে ইরাকে। এরা নজর ফিরিয়ে অভ্রকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, আপনি অদ্ভুত লোক তো। আপনি অদ্ভুত সুন্দর তো। আপনি একটা আস্ত অভদ্র। আপনি একটা আস্ত ভদ্র। এরা তিরিক্ষি মেজাজ নিয়ে বসে থাকলো। এই লোক তো তার ভাবনার চেয়েও বেশি অভদ্র। মিস ইরা আপনি অনেক সাহসী, তো কিন্তু সাহসটা আমাকে দেখাচ্ছেন না কেন? সাহস মানে কেমন সাহস? আমি তো শুনলাম কালকে আপনার মতো বাঘিনীকে তুলে নিয়ে যাওয়া নেতাকে লাঠি দিয়ে বাঁকা বানিয়ে দিয়েছেন। তো আপনি চাইলে কিন্তু আমার ক্ষেত্রেও মানে আমাকে রিক্সা থেকে রাস্তায় ফেলে দিতে পারতেন। আপনি কি আমাকে তুলে নিয়ে যাচ্ছেন নাকি যে আপনাকে ফেলে দিব? যদি বলি হ্যাঁ, তাহলে এক্ষুনি আপনাকে রাস্তায় ফেলে দিব। অভ্র হেসে বলে, আমি জানি আপনি পারবেন না। চাচা রিক্সা থামান। রিক্সা থামতে ইরা নেমে আসে রিক্সা থেকে। অভ্র তাকিয়ে দেখছে এরা কি করে। একবার ভাবলো তাকে কি সত্যি সত্যি রাস্তায় ফেলবে, নাকি তার ভাবনাকে সম্পূর্ণ সত্য করে দিয়ে এরা একটানে অভ্রকে রিক্সা থেকে নামিয়ে অভ্র কিছু বোঝার আগে হাত ধরে টেনে রাস্তায় বসিয়ে দিল। অভ্র অবাক হয়ে তাকিয়ে আছে। এরা হাত ঝাড়া দিয়ে রিক্সায় উঠে বসে বলল, আমি যা বলি তাই করি। পারলে আপনাকে চলন্ত রিক্সা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারতাম, কিন্তু দেইনি। আমার আবার দয়া মায়া বেশি। বলেই রিক্সা নিয়ে চলে গেল। অভ্র হাত পা ঝেড়ে উঠে দাঁড়িয়ে দেখলো ছোট ছোট বাচ্চারা তার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। অভ্র মাথা চুলকে নিজ মনে বিড়বিড় করলো। সত্যি রাস্তায় ফেলে দিল? পরক্ষণেই আফসোসের সুরে বলল, পাষাণ নারী। অসীম নীল আকাশে পাখা ঝাপটে পাখিরা নিজের নীড়ে ফিরছে, কারণ সেটাই তাদের সুখের ঠিকানা। ছাদে দাঁড়িয়ে প্রকৃতির স্বচ্ছ হাওয়ায় গা ভাসাচ্ছে অবন্তিকা। আকাশ আজকে মেঘের ছায়ায় আবৃত। আকাশের মতো অবন্তিকার মনেও মেঘ জমেছে। ছাদ থেকে রাস্তা দেখা যাচ্ছে, সেখান থেকেই হেঁটে যাচ্ছে গুটি কয়েক প্রেমিক যুগল। কেউ বা হুটতোলা রিক্সায় ঘুরছে ফিরছে। অবন্তিকা সেদিকে তাকিয়ে মৃদু হেসে নিজের অজান্তেই বলল, ভালোবাসা সুন্দর যদি ভালোবাসার মানুষটি সঠিক হয়। পেছন থেকে সহসা তার চোখ কেউ ধরল। অবন্তিকা ক্ষীণ কণ্ঠে বলল, ভাইয়া। অভ্র হাত সরিয়ে ছাদের রেলিংয়ে বসে বলল, এই সন্ধ্যায় এখানে কি করছিস? কিছু না, এমনিই দাঁড়িয়ে আছি। অভ্র সরু চোখে চুপচাপ বোনের দিকে তাকিয়ে থাকলো। তার বোন তো এত চুপচাপ থাকার নয়। সারাদিন বাড়ি মাতিয়ে রাখা মেয়েটা কিছুদিন যাবৎ ঘরবন্দি হয়ে থাকছে, সেটা নিতান্তই অবাকের বিষয়। অভ্র মাথায় হাত রেখে বলল, কি হয়েছে আমার বোনটার? কেউ কিছু বলেছে? অবন্তিকা দুদিকে মাথা নাড়িয়ে না জানালো। অভ্র এবার পূর্বের থেকে নরম কণ্ঠে বলল, তোমার মনের দুঃখ কষ্ট কাউকে কোনোদিন বুঝতে দেবে না। কোনো কারণে যদি মন খারাপ থাকে বা কারো কথায় কষ্ট পেয়ে থাকো, তাহলে সেটা মনে করে বসে থাকবে না। নিজেকে নিজের সত্তায় রাখবে। পূর্বে যেমন ছিলে তেমনই থাকবে। মানুষ আসবে যাবে, কথা শোনাবে, দুঃখ দিবে, মানুষের মন খারাপের কারণ হবে। তুমি নিজেকে সামলে রাখবে। ভেঙে পড়লে তারা তোমায় দুর্বল ভাববে, বারে বারে তোমাকে ভাঙার চেষ্টা করবে। আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন করি। অভ্র মাথা নেড়ে হ্যাঁ জানালো। অবন্তিকা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল,
মেয়েরা যখন প্রথমবার কারোর প্রেমে পড়ে তাকে শত চেষ্টা করলেও ভুলে যেতে পারে না কেন? অব্র নিষ্পলক চোখে তাকিয়ে দেখছে তার বোনকে, যে নাকি আগে বোকার মতো এটা সেটা প্রশ্ন করত। ভাইয়া চাঁদ দিনে দেখা যায় না কেন? ভাইয়া চাঁদ কি আমাদের সাথে হাঁটে? ভাইয়া ভূত বলতে কিছু আছে? বোকা অবন্তিকার এমন প্রশ্নে প্রাণ খুলে হেসে জবাব দিত অব্র। কিন্তু তার ছোট্ট অবন্তিকার আজকের প্রশ্ন শুনে বাঘ খাড়া হলো অব্র। কি বলবি সে? তার বোনকে কি জিজ্ঞেস করবে? এমন প্রশ্ন করার কারণ? অবন্তিকা এখনও তাকিয়ে আছে অব্রর দিকে। অব্র এবার বলল, তুমি ছোট মানুষ, এগুলো তোমার না জানাই ভালো। আমি তো এখনো ছোট নেই ভাইয়া। 18 বছরের মেয়েকে ছোট বলছো? আচ্ছা যাই হোক, তোমাকে আগে যে কোনো প্রশ্ন করলে উত্তরটা আমাকে বুঝিয়ে দিতে, আজকে দিচ্ছ না কেন? প্রেমে পড়া আর ভালোবাসা আলাদা জিনিস অবন্তিকা। মানুষ প্রেমে অহরহ পড়ে, কিন্তু মন থেকে ভালো একবার এবং একজনকেই বাসতে পারে। এখানে ভুলে যাওয়া সহজ না। আশা করি তোমার উত্তর পেয়েছো। এখন তোমাকে আমি কিছু প্রশ্ন করি। অবন্তিকা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে অব্রর দিকে, শুনতে চাই তার প্রশ্ন। অব্র স্বাভাবিক গলায় বলল, তুমি কি কাউকে ভালোবাসো? এরকম কিছুর জন্যই তোমার মন খারাপ থাকে সব সময়? ভাইয়াকে সত্যিটা বলবা, কোনো মিথ্যে বলবে না। আশা করি সমস্যার সমাধান দিব। অবন্তিকার সহজ স্বীকারোক্তি। হ্যাঁ ভালোবাসি। কাকে? অবন্তিকা অব্রর থেকে দৃষ্টি সরিয়ে আকাশে তাকিয়ে থাকলো। নামটা বলা কি ঠিক হবে? সে তো ভাইকে মিথ্যেও বলবে না। আকাশের দিকে তাকিয়ে নামটা বলল। মেহতাব ইরাদ। নামটা শুনে অব্র অবাক হলেও প্রকাশ করলো না, পাল্টা ফের প্রশ্ন করলো, তার সব জানা জরুরি। আদরের বোনকে এভাবে কষ্ট পেতে দেখার কোনো মানে হয় না। সে কি তোমাকে ভালোবাসে বা পছন্দ করে? না। না শব্দটা বলার সময় অবন্তিকার কণ্ঠ কেঁপে উঠছিল। অব্র এটা শুনে মনে মনে বিড়বিড় করলো। ভাই বোন দুজনই আমাদের পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। ব্যস্ত পায়ে হাঁটছে অবন্তিকা। আজকে বাসে ফিরতে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। অবন্তিকা কিছু ছেলেদের তার পিছু পিছু আসতে দেখে ভয় পাচ্ছে। সে কখন থেকে তারা পিছু হাঁটছে। অবন্তিকা এবার মনে সাহস নিয়ে পিছনে তাকালো। অমনি দেখলো একটা চেনা মুখ। এটা তো সেদিনের ছেলেটা। রিকশায় ওড়না আটকে যাওয়ায় সতর্ক করলো, কিন্তু এই ছেলে দলবল নিয়ে তাকে পিছু করছে কেন? ইশতেহার চোখের ইশারায় ছেলেগুলোকে দূরে যেতে বলল। তেমনই ছেলেগুলো সরে গেল। অবন্তিকা ব্রুকুচকে জিজ্ঞেস করলো, আপনি আমাকে ফলো করছেন কেন? ফলো করছে কোথায় সুন্দরী? আপনি তো আমার পিছু পিছু আসছেন, তাহলে ফলো করছেন না কিভাবে? রাস্তাটা তো তোমার না যে আমরা হাঁটতে পারবো না, তাই না সুন্দরী? সেটা তো বলিনি। আচ্ছা আমি আসি। বলেই অবন্তিকা যাওয়ার জন্য পা বাড়ালো। তেমনই গায়ে জড়ানো ওড়নায় টান পেয়ে পেছনে তাকিয়ে দেখলো ইশতেহার তার দিকে তাকিয়ে বাঁকা হাসছে আর ওড়না ধরে রেখেছে। অবন্তিকার মেজাজ ভীষণভাবে খারাপ হলো। এটা কোন ধরনের অসভ্যতা? হালকা চেঁচিয়ে বলল কথাটা। ইশতেহার এখনো বাঁকা হাসছে। অবন্তিকা এক টানে নিজের ওড়না ইশতেহারের হাত থেকে ছাড়িয়ে নিল। ইশতেহার বিদ্রূপের স্বরে বলল, ওড়না ছাড়িয়ে কি লাভ সুন্দরী? আমার অনুমতি ছাড়া তুমি এক চুলো নড়তে পারবে না। দেখুন, আমি কোনো ভনিতা পছন্দ করি না। যা বলার সরাসরি বলুন। কি চাই? তোমাকে। আপনি আমাকে চাইবেন আর পাবেন সেটা ভেবে থাকলে ভুল ভাবছেন। আমার এমনিতেই দেরি হচ্ছে, আর কথা বলার প্রয়োজন দেখছি না। অবন্তিকা বলেই ধূপধাপ পায়ে হেঁটে জায়গা ছাড়লো। কিছু দূর যেতেই পিছনে কারো উপস্থিতি টের পেয়ে পিছনে তাকিয়ে দেখলো দলবল সহ ইশতেহার আবার তার পিছু আসছে। অবন্তিকা এবার আগত বিপদের আশঙ্কা দেখে দৌড়াতে ব্যস্ত হলো। পিছন থেকেও গুটি কয়েক পায়ের দৌড়ানোর শব্দ পাচ্ছে তার খুব কাছেই। অবন্তিকা দৌড়াতে দৌড়াতে শক্ত কিছুর সাথে ধাক্কা লেগে নিচে পড়ে গেল। মাথা তুলে তাকিয়ে দেখলো সেটা আর কিছু না, এরাদের প্রশস্ত বুকের সাথেই ধাক্কা খেয়েছে। এরাত হাত বাড়িয়ে অবন্তিকাকে টেনে তুললো। ইরাত এবার সামনে ভালো করে তাকিয়ে সরু চোখে ইশতেহারকে দেখে আবার অবন্তিকার দিকে তাকালো। এখানে যে কিছু হয়েছে বুঝতে সময় লাগলো না ইরাদের, তাই সরাসরি ইশতেহারের দিকে প্রশ্ন ছুড়ল, সমস্যা কি? সমস্যা এতক্ষণ ছিল না, তুমি এসে সমস্যার সৃষ্টি করলে। সমস্যা সৃষ্টি করে যদি কারো উপকার হয় তাহলে সেই সমস্যা সৃষ্টি করে করতে কি? অবন্তিকা ইরাদের দিকে তাকালো। তাকে উপকার করেছে। এবার ইশতেহার হেসে বলল, যাক, সমস্যা তো আর প্রতিদিন সৃষ্টি করবে না, অন্যদিন দেখা হবে সুন্দরী। শেষের কথাটা অবন্তিকার উদ্দেশ্যে বলে পা বাড়ালো যাওয়ার উদ্দেশ্যে। তখন ইরাদ স্বাভাবিক কণ্ঠে বলল, কোনোদিন দেখা হবে ঠিকই, কিন্তু ও আর এখানে থাকবে না। ইশতেহার কথাটা শুনেও না শোনার ভান ধরে চলে গেল। ইরাদের বলা কথাটাই অবন্তিকা ভ্রুকুচকে তাকালো তাকে।
একা পাবে না এটা এত নিশ্চয়তার সাথে কিভাবে বলছে? তুমি এই সন্ধ্যায় এই রাস্তা দিয়ে একা একা যাচ্ছ কেন? আসলে আমার এক বান্ধবীর সাথে ছিলাম, তাই ফিরতে দেরি হয়ে গেল। তোমার গাড়ি আর ড্রাইভার কোথায়? আসলে গাড়ি নিয়ে বের হইনি আজকে। ইরাত ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, আর একা একা এত সন্ধ্যায় বের হবে না। আমার তো আর সঙ্গী নেই যে বের হব। সঙ্গী দরকার নাকি? অবন্তিকা সরু চোখে ইরাদের দিকে তাকালো। ফাজলামি করছে নাকি বোঝা যাচ্ছে না। দরকার কিনা জানি না, কিন্তু হলেও মন্দ হয় না। আর সেটা যদি আমি হই? অবন্তিকা অবাক হয়ে তাকিয়ে থাকলো ইরাদের দিকে। ইরাদ হালকা কেশে বলল, চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। লাগবে না। আমি কি শুনতে চেয়েছি লাগবে না? আমি তো কিছু দিচ্ছি না যে তুমি বললে লাগবে না। ইরাদ হেঁটে যাচ্ছে সামনের দিকে, অবন্তিকাও হাঁটছে পিছু পিছু। ইরাদ হাত দিয়ে একটা রিক্সা দাঁড় করে অবন্তিকাকে ওঠার জন্য ইশারা করলো। বাসা তো একটু সামনেই, হেঁটে গেলেই চলবে। ইরাদ হেসে মাথা নাড়িয়ে আবার হাঁটা ধরল। অবন্তিকা এবার ইরাদের পাশাপাশি হাঁটছে, আর ইরাদ পকেটে দুহাত ভরে হাঁটছে। গান শুনবে অবন্তিকা? ইরাদের কথায় অবন্তিকা অবাক না হয়ে পারল না। সেদিন কত করে বলার পরেও গান বলল না, আর আজকে নিজেই বলছে। অবন্তিকা বিড়বিড় করে বলল, ভালোই উন্নতি হয়েছে। অবন্তিকাকে চুপ থাকতে দেখে ইরাদ খালি কণ্ঠে গান ধরল। আমার যদি বিয়ে দিতে চাও তাহলে অবন্তিকার সাথেই দিতে হবে। ব্যাস। বিস্ময়ে ঈশার মুখটা হাঁ হয়ে গেল। সে কি শুনছে? তার ভাই বলছে অবন্তিকাকে বিয়ে করবে? এতদিন তো পাত্তাই দিল না। এরা স্বাভাবিক ভঙ্গিতে বসে আছে, তার মায়ের কথা শুনতে চাই সে। সুবর্ণা বেগম বললেন, অবন্তিকাকে বিয়ে করবে বলেই তো হবে না ইরাদ। ও এখনো ছোট, বয়স কত ওর? আর ওর বাসায় রাজি হবে না। এখন তারা মেয়ে বিয়ে দিবে বলে মনে হয় না। তুমি বলে দেখো, মা রাজি হবে না, হবে পরের কথা। ইরাদ কথাটি বলে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। আজকে যখন সুবর্ণা বেগম বিয়ের কথা তুলেছিল তখনই ইরাদ অবন্তিকার কথা জানায়। মা, আমি কথা বলবো অবন্তিকার ভাইয়ের সাথে। ইরাজ যেহেতু বলেছে, একবার বলেই দেখি। আর আমার মনে হয় না তারা নাকচ করবে, কারণ অবন্তিকার চোখে আমি ইরাদের জন্য পাগলামি দেখেছি। ঠিক আছে, তাহলে কথা বলে দেখো। আরে ভাইয়া, তুমি এত গভীর চলে ফিস? কথাটা বলেই দুভ্রু নাচাতে লাগলো ঈশা। ইরাদ রাগের লোককে তাকিয়ে বলল, একদম আমার সামনে এসে উল্টো পাল্টা কথা বলবি না এসব। তুমি তলে তলে টেম্পো চালাও, আমি বললেই হরতাল। ইরাদ বসা থেকে উঠে আসতে নিলেই ঈশা এক ছুটে দূরে ঘর থেকে বেরিয়ে গেল। ইরাদ চেঁচিয়ে বলল, বজ্জাতের হাড্ডি আমার সামনে আবার আসিস, এক চড়ে সোজা বানিয়ে ফেলবো। ঈশা রাস্তা দিয়ে হেঁটে চলেছে আপন মনে। গন্তব্য তার কলেজ প্রাঙ্গণ। পিছন থেকে একটা গাড়ি বারবার হর্ন বাজাচ্ছে, কিন্তু ঈশা কোনো হেলদোল দেখাচ্ছে না। গাড়িটাও এবার আরও জোরে হর্ন বাজাতে লাগলো। এবার ঈশা বিরক্তির সঙ্গে বলে উঠল, পারলে আমারে উড়াই দেন, তাও পক পক করেন না তো। রাস্তার একপাশে হাঁটতেছি, তাও আপনার সমস্যা খবিস। কথাটা বলতে বলতে পিছনে তাকিয়ে দেখলো গাড়িতে হেলান দিয়ে বগল ধাবা করে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে ইশতিয়াক। ঈশা বাকি কথা শেষ করতে না পেরে আমতা আমতা করছে। সে কি, সে তার মাস্টার সাহেবকে খবিশ বলল? ভাবতেই জিভে কামড় দিল। কি যেন বলছিলে? আমি খবিস? না মানে? আর মানে করতে হবে না, হেঁটে না গিয়ে রিক্সা করে গেলেই তো পারো। আমার হেঁটে যেতে ভালো লাগে, আর আপনার সমস্যা হলে রিক্সা দিয়েই যাব, কিন্তু আপনাকে আমার সাথে যেতে হবে। ইডিয়েট একটা, চুপচাপ এক পাশ দিয়ে হেঁটে যাবে। বলেই ইশতিয়াক যেয়ে গাড়িতে উঠে বসলো। ঈশা চোখ বড় বড় করে বলল, বন্ধু তুই লোকাল বাস রে, বন্ধু তুই লোকাল বাস, আদর কইরা ঘরে তোলস খার ধইরা নামাস। আজকে কলেজ শেষে অবন্তিকাকে জোর করে বাসায় এনেছে ঈশা। এখনও অবন্তিকাকে এই ব্যাপারে কিছুই জানায়নি, কারণ সারপ্রাইজ দেবে। আর ঈশা চাই ইরাত নিজ মুখে অবন্তিকাকে নিজের মনের কথা বলুক। অবন্তিকা সোফায় জড়সড় হয়ে বসে আছে, তার সামনে বসা ইরাত, যার মনোযোগ মোবাইলে নিবদ্ধ। ঈশা রান্নাঘরে গেছে চা করতে। অবন্তিকা নিজের ওড়না মোচড়াচ্ছে। ইরাত একবার সেদিকে তাকিয়ে মোবাইলের দিকে তাকিয়ে হালকা কাশি দিল। অবন্তিকা ওড়না ছেড়ে সোজা হয়ে বসলো। মনে মনে ঈশাকে স্মরণ করছে, এখানে বসিয়ে কোথায় চলে গেল। অবন্তিকা একবার ফোন হাতে নিল টাইম দেখার উদ্দেশ্যে, আবার ফোন রেখে নিজের ব্যাগটা নাড়াচাড়া করতে লাগলো। কোনো সমস্যা? অবন্তিকা ইরাদের হঠাৎ প্রশ্নে ভুকে গেল, তাই তড়িঘড়ি করে মাথা নেড়ে না জানালো। ইরাদ কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে নিজের রুমে চলে এলো। তা দেখে রান্নাঘর থেকে ঈশা বের হয়ে কপাল চাপড়ে বলল, এই তুমি ভাইয়াকে যেতে দিলে কেন? তাহলে কি আঁচলে বেঁধে রাখবো তোমার ভাইকে? হ্যাঁ,
বেঁধে রেখে বলতে, আঁচলে বাঁধিয়া রাখিব গো তোমারে, আঁচলে বাঁধিয়া রাখিব। কিন্তু হায় আফসোস, আমার আঁচল নাই। আঁচল না থাকলে ডাইনিদের মতো চুল দিয়ে পেঁচিয়ে রাখতে। আমি কি ডাইনি নাকি? হ্যাঁ, তুমি আমার ডাইনি ভাবে। যাক, ডাইনি ডেকে আবার ভাবি বলছো, তাই ছেড়ে দিলাম। আচ্ছা ঈশা, আমরা তো ফ্রেন্ড, তাহলে আমরা তুমি তুমি করে বলি কেন? তুই তুই করে বলা দরকার না? না, তুমিই থাক, পরে আমার ভাবি হলে তুমি করেই ডাকতে হবে। আরে জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করো। আমি কি তোমার ভাবি হব নাকি? এগুলো তো জাস্ট ফান। মানে? মানে সহজ, তোমার এই হনুমান ভাই কখনো তার মনে আমি জায়গা দেবে না গো। আমার তো মনে হয় অলরেডি তুমি আমার ভাইয়ের মনের জায়গাটা নিজের নামে লিখে নিয়েছ। মনে মনে কথাটি বলল ঈশা। তারপর রান্নাঘরে যেয়ে চা নিয়ে অবন্তিকার হাতে দিয়ে ঠেলে ইরাদের ঘরে পাঠালো। অবন্তিকার ভিতরে জড়তা কাজ করছে। ওই দিনের পর থেকে সহজে ইরাদের সাথে কথা বলতে পারে না অবন্তিকা। তাই রুয়ে শুয়ে রুমের দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে ইরাদ বলল, দরজা খোলো, ভিতরে আয়। অবন্তিকা ভেতরে যেতেই ইরাদ শোয়া থেকে উঠে বসলো। সে তো ভেবেছিল ঈশা এসেছে, তাই অবন্তিকাকে দেখে ভড়কে গেল। অবন্তিকা চা এগিয়ে দিয়ে বলল, আপনার চা। ইরাদ অবাক হয়ে তাকিয়ে চা নিয়ে মনে মনে বলল, এই মেয়ে দেখি সিনেমার ডায়লগ দেয়, আপনার চা। অবন্তিকা কিছুক্ষণ তাকিয়ে চলে গেল। ইরাদ নিজ মনে চায়ের কাপ চুমুক দিচ্ছে। এরা প্রতিদিনের মতো রিকশার জন্য দাঁড়িয়ে আছে। কিছুদিন ধরে অব্র আর তার পিছু নিচ্ছে না ভেবে ইরা মনে মনে শুকরিয়া আদায় করলো। কিন্তু হায়, পাশে ফিরে তাকিয়ে দেখে স্বয়ং অব্র দাঁড়িয়ে। এরা কিছু বলার আগেই অব্র বলল, সেদিন কাজটা কিন্তু ঠিক করেননি মিস ইরা। আমি কি শুনতে চেয়েছি ঠিক নাকি ভুল? না, আপনি শুনতে চাইবেন কেন? আমিই বললাম। ইরা চুপচাপ দাঁড়িয়ে আছে। হঠাৎ তার মনে হলো ইরা তার অবন্তিকাকে নিয়ে কথা বলাটা জরুরি। তাই অব্রকে উদ্দেশ্য করে বলল, আপনার কি একটু টাইম হবে? হলে একটা ক্যাফেতে কিছুক্ষণের জন্য বসতাম। অব্র অবাক হলেও প্রকাশ না করে মাথা নেড়ে সম্মতি নিয়ে ক্যাফের উদ্দেশ্যে পা বাড়ালো। মুখোমুখি বসে আছে ইরা ও অভ্র। ইরা কফির কাপে চুমুক দিয়ে অব্রর দিকে তাকিয়ে বলল, আমি কিছু বলতে চাই আপনাকে। হ্যাঁ বলুন। আমি জানতাম আমি আপনার মনে ঠিকই জায়গা করে নিব। ঠাট্টার স্বরে বলা কথাটা শুনে ইরা দাঁতে দাঁত চেপে বলল, ফাজলামি বন্ধ করুন, আমি মজা করতে আসিনি। অব্র এবার সোজা হয়ে বসে সিরিয়াস ভঙ্গিতে বলল, ঠিক আছে বলুন। ইরাদ দেশে ফিরেছে, তাই মা চাচ্ছে তার বিয়ে দিতে, কিন্তু ইরাদ অবন্তিকাকে পছন্দ করে। ইরাদ বলল একবার আপনার সাথে কথা বলে দেখতে। আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা পছন্দ করি না, তাই সরাসরি বলছি, আপনার পরিবার কি রাজি হবে এই বিয়েতে? অব্র অবাক না হয়ে পারল না। সেদিন অবন্তিকা বলল ইরাদ তাকে পছন্দ করে না, আর এখন এই ছেলে কিনা ডিরেক্ট বিয়ে করতে চাইছে। অব্র কিছুক্ষণ চুপ থেকে বলল, সেটা তো আমি এখন বলতে পারছি না। আর অবন্তিকা যদি রাজি হয় আর আপনার ভাই যদি ভালো হয় তাহলে আমি রাজি। 1 সেকেন্ড, আমার ভাইকে কোন দিক দিয়ে খারাপ মনে হয়? ইরা ভ্রুকুচকে কথাটা বলল। অব্র সেদিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, ভালো, তার কোনো সার্টিফিকেট আছে? আপনার ভাইয়ের শোকে একদিন আমার বোন ঘরবন্দি হয়ে থেকেছে, বিষণ্ণ মন নিয়ে বসে থেকেছে। এত বছরে কোনো দিন আমার বোনকে এরকম থাকতে দেখিনি। আমার ভাইয়ের জন্য সেটা কিভাবে বুঝলেন? অবন্তিকা বলেছে, আপনি হয়তো জানেন না, অবন্তিকা ও ইরাদকে পছন্দ করে। আমি জানি, অবন্তিকার চোখ দেখে আমি ওই দিন বুঝে ফেলেছি। অভ্র সামনের দিকে হালকা ঝুঁকে বলল, আমার চোখে দেখতে পান কিছু? ইরা প্রশ্নের জবাব না দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আপনি তাহলে জানাবেন, আমি আসি। আসি মানে কি? আমার সাথে এসেছেন, যাবেনও আমার সাথে, চলুন। আজকে ইমতিয়াজের সাথে দেখা হয় ইরার। ইরা আজকে সন্ধ্যায় পার্টি অফিসে কাজে এসেছিল। তখন বাসায় ফেরার পথে দেখা হলে ইমতিয়াজ সামনে এগিয়ে এসে বলে, আজকাল ভয়ে তলবল নিয়ে ঘুরছেন নাকি মেহজাবিনীরা? ভয় আমাকে ছুতে পারে না। ইরার কথা ইমতিয়াজ বাঁকা হেসে বলে, এখনও বলছি প্রত্যাহারপত্র জমা দিয়ে দিন, না হয় আমি এরকম কিছু করব যে ভয়ে আপনাকে চাপটে ধরবে। প্রত্যাহার পত্র আমি জমা দিব না। আর কেমন নেতা আপনি, সরাসরি লড়তে পারেন না? আর শুনুন, যে উপযুক্ত জয় তারই হবে। ইমতিয়াজ হক। ঠিক আছে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল পাকা করতে হয়। সোজা আঙুলে ঘি না উঠলে চামচ ব্যবহার করুন। আঙুল বাঁকা করার কি দরকার? ইমতিয়াজ কটমট দৃষ্টিতে তাকিয়ে সেখান থেকে চলে গেল। ইরা বাঁকা হেসে বলল, ভীতু লোকজন রাজনীতি করতে আসে।
অব্র তার বাবা হাসান মাহমুদের সাথে অবন্তিকার ব্যাপারে কথা বলেছে। উনি ইরাদ সম্পর্কে সব আপডেট জেনে প্রথমে নাকচ করতে চাইলেও অবন্তিকা ইরাদকে পছন্দ করে শুনে করতে পারলেন না। অব্র তার মা মেহেরুমা বেগমকে বললেও উনিও রাজি হয়ে যান। অব্র সেদিকে তাকিয়ে ভাবে, আমি তো ভাবলাম রাজি করাতে কত কাঠখড় পোড়াতে হবে, এরা তো এক পায়েই রাজি হয়ে গেল।